স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা না, গাজীপুর হচ্ছে নিজে ছিল। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ করেন, জি কন্টিনিউ করেন স্যার। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন, যা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। নতুন করে আলোচনায় মেজর ডালিম। বহু বছর ধরে আত্মগোপনে আছেন এই সামরিক কর্মকর্তা। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তাকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে নিয়ে আসেন। সেখানে দীর্ঘ 2 ঘন্টা 3 মিনিটের আলোচনায় মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। তুলে ধরেন তার স্ত্রীকে কারা কিভাবে অপহরণ করে আর কিভাবেই তারা রক্ষা পান। সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন তার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয়, সেখানে জিয়াউর রহমান সহ সবাই হাজির হয়েছিলেন। এই বিয়ে খেতে কানাডা থেকে ছুটে আসেন তার শ্যালক বাপ্পি। তার চুল একটু বড় ছিল। পেছনের চেয়ারে বসেছিল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেও। সে তার শ্যালকের চুল ধরে টানে, এতে বিরক্ত হয়ে উঠে যেতে বলেন গাজীর ছেলেকে। এরপর বিয়ের আয়োজন ঠিকঠাকই চলছিল। এর মধ্যে সবুজ একটা গাড়ি এবং 2টা মাইক্রোবাসে 8 জনের মতো লোক নেমে আসে। মেজর ডালিমের দাবি তাদের সবার হাতেই স্ট্যান্ড গান ছিল। গাজী গাড়ি থেকে নেমেই খুঁজতে থাকেন মেজর ডালিমকে। পরে তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সেই সময় মেজর ডালিমের স্ত্রী নিম্মি এগিয়ে এসে বলেন তার স্বামীকে একা নেওয়া যাবে না, তাকেও সাথে নিতে হবে। এরপর মেজর ডালিমের স্ত্রীকেও গাড়িতে তুলে নেওয়া হয়। পথে মেজর ডালিম থামিয়ে দেন গাড়ির ড্রাইভারকে, ডাকতে বলেন গাজী মোস্তফাকে। গাজী আসলে তাকে বলেন সবাই দেখেছে কিভাবে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং কিছু হলে পার পাবেন না গাজী। এরপর গাজী কিছুটা চুপসে যান এই কথা শুনে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় 32 নম্বরে, সেখানে তাদের বাইরে রাখা হয়। এক পর্যায়ে ডেকে নেওয়া হয় তাদের। ভেতর থেকে বেরিয়ে আসেন শেখ মুজিব, তার ছেলে শেখ কামাল এবং শেখ মুজিবের স্ত্রী। সেখানে গাজী মোস্তফাকে মাপ চাইতে বলা হয় মেজর ডালিমের স্ত্রী নিম্মির কাছে, কিন্তু তাকে ক্ষমা না করে আল্লাহর কাছে বিচার দেন নিম্মি। পরে মেজর ডালিমের স্ত্রীকে উপরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নাস্তা করিয়ে তাদের বিয়ের আসরে পৌঁছে দিতে বলা হয় শেখ মুজিবের গাড়িতে করে, কিন্তু তার গাড়িতে যেতে অস্বীকৃতি জানান মেজর ডালিমের স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসেন শেখ মুজিবের বাসা থেকে। এরপর সেই ঘটনার আর বিচার হয়নি। মেজর ডালিমের অভিযোগ, উল্টো তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন, যা শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে।
মাগুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক, ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দা বান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এজন্য মা জাতির ব্যাপারে সতর্ক থেকে। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর, বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দু ওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবেন। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। আমাদের সময় একটি রিপোর্ট করেছে, লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম। ইউটিউব থেকে সংগৃহীত ছবি, প্রবাসী সাংবাদিক, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকার নিয়েছেন মেজর ডালিমের। রোববার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। কি অদ্ভুত ব্যাপার দেখেন, ঘটনাক্রম মিলে যাচ্ছে। শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করেছি, অপেক্ষা করেছি যে কবে মুক্তি হবে। ওই সময় শেখ মুজিবের সময় এখনকার প্রজন্ম তারা জানে না, কিন্তু তখনকার প্রজন্ম তারাও হয়তো মুক্তি চেয়েছিল। এই জন্য শেখ মুজিবুর রহমানের বিদায় নেবার পর হয়তো মানুষ শুকরিয়া আদায় করেছিল, রাস্তায় নেমেছিল, আনন্দ করেছিল, এইসব খবরাখবর এসছে। এখন যদিও এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না, কিন্তু পরিস্থিতিটা ঘটে গেছে। ঘটার মধ্য দিয়ে কি হয়েছে, শেখ মুজিব শাসনের অবসান হয়েছে। বাংলাদেশে যেমন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল, কিন্তু সম্ভাব্য সেই রক্তপাত বন্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে খুবই
সাহসী ভূমিকা নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে রক্তপাতটা এড়ানো গেছে। তো কিভাবে মিল বাবা এবং মেয়ের দুই শাসন থেকে মুক্তি পাওয়ার পরে মানুষ হাত ছেড়ে পাচ্ছে যে আল্লাহ আমরা বাঁচলাম। যাই হোক, মেজর ডালিম এই সাক্ষাৎকারে বলছেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার জন্য, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। সেই ডালিমের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার বলা যায়। এর মধ্যে আর কেউ সাক্ষাৎকার নেননি বা নিতে সাহস পারেননি। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সাক্ষাৎকারটি নিয়েছেন। নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা নিয়ে গণমাধ্যমে আলোড়ন হবে, প্রচুর মানুষ দেখবে এবং বোঝার চেষ্টা করবে 75-এর সেই দিনগুলো সম্পর্কে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।